তো ছিলই, কিন্তু সেগুলোর গায়ে লোম ছিল না, ছিল মাছের মতো আঁশ। জলস্তরে ভেসে উঠেই সেগুলো খামচে ধরেছে ভেলাগুলোর প্রান্তের দিকে। আঁশটে পচা গন্ধে গা গুলিয়ে উঠছে ওদের, তবুও কম্পিত হস্তে মশাল ধরে রাখার যথাসাধ্য চেষ্টা করতে লাগলো। কিন্তু বেশিক্ষণ নয়, একটি হাত জয়ার বসার জায়গাটির দিকে বিঘত খানেক সামনে এমনভাবে চাপড় মারল যে বেচারিকে চমকে উঠতেই হলো। তার সাথে সাথে হাত থেকে মশাল পড়ে গেল জলে, নিভেও গেল। এবার সে শক্ত করে দুই হাতে জড়িয়ে আছে ঈশানকে। এসব দূরে দাঁড়িয়ে দেখছিল প্রত্যুষ, আর কাঁপছিল ভয়। একসময় প্রচণ্ড উত্তেজনা আর ভয়ে কাঁপতে কাঁপতে বসে পড়ে মেঝেতে। তার হাঁটুতে আর একটুও জোর নেই দাঁড়িয়ে থাকার। হাতের মশাল দুটো বাড়িয়ে রেখেছে সামনের দিকে, যাতে করে ওদিকটায় আলো পড়ে। তবে ভয়ে আছে সে। হাত দুটো এমনভাবে কাঁপছে যে যে কোনো মুহূর্তে মশাল দুটো জলগর্ভে লীন হয়েও যেতে পারে। ঈশান রেডিয়ামের কাঁটাওয়ালা ঘড়ির ডায়ালে চোখ রাখল। 1:05, না 6 মিনিট, মোটে 3 মিনিট সময়। তারপরই জল আবার কমতে আরম্ভ করবে। এবার তাকালো সামনে, না বড় জোর 3 হাত দূরে আছে সে। তখনই গায়ের শাল আলগা করে ভেতর থেকে তার নিজের জন্য রাখা হরিতকিটা বের করল। তারপর ডান হাতে ঠেসে চেপে ধরল দাঁড়ের সাথে। এবার দ্রুত বাইতে থাকে সে। ওই মেছো হাতগুলো এবার তার দাঁড়ের থেকে দূরে সরে গেছে। হাতটা টনটন করছে এভাবে স্রোতের একান্তরে দাঁড় বইতে বইতে। কিন্তু সে নিরুপায়। খানিক বাদেই পৌঁছে গেল অপর প্রান্তের দেওয়ালটায়। ঘড়িতে সময় 1:08, শেষ মিনিট। না, এই দরজার কোনো চাবি আছে বলে ওই খাতায় বলা নেই। ওদিকে প্রত্যুষের হাতে ধরা মশালের আলো অন্ধকার শুষে আস্তে আস্তে ক্লান্ত হয়ে ক্ষীণ হয়ে আসছে এদিকে। তাই তেমন ভালো কিছুই দেখাও যাচ্ছে না। তবুও ঈশান হাতড়ে যাচ্ছে। তার বিশ্বাস কোনো কড়া বা খিল জাতীয় কিছু হাতে ঠেকবে। এদিকে মনে হলো ভেলা খানিকটা দেবে গেছে। ঈশান দ্রুত ঘড়িতে চোখ বোলালো। সর্বনাশ, 1:10 হয়ে গেছে প্রায়। দ্রুত হাতড়াতে লাগলো সে। কয়েক সেকেন্ডে আরও দেবে গেল ভেলা। জলস্তর দ্রুত নিম্নগামী হচ্ছে। এবার হাতড়াতে গিয়ে হঠাৎই পাথরের দরজার একটি অংশে এসে ঈশানের হাত খানিকটা সামনের দিকে এগিয়ে গেল। মনে হলো যেন কোনো বাজার প্রেস করেছে। সাথে সাথে ঘর ঘর পাথরের শব্দে দরজা খুলে গেল। কিন্তু ততক্ষণে ভেলা আরও নিচে চলে গেছে। চৌকাঠ এখন ঈশানের বুকের কাছে। ঈশান এক হাতে জয়াকে ধরে জোরে লাফ দিল। যথেষ্ট সন্তর্পণে লাফ দিল বটে, কিন্তু এদিকে বলের প্রতিক্রিয়া স্বরূপ ইঞ্চিখানেক পিছিয়ে গেল ভেলাটি। জয়া ভয়ে অস্ফুট স্বরে চিৎকার করে ওঠে। ঈশান সাথে সাথে ঝুঁকে ওর হাত টেনে ধরে। জয়া অপর হাতে পাথরের চৌকাঠে ভর দিয়ে যখন উঠেছিল তখন তার পা শূন্যে ঝুলছে। জলস্তর সমেত ভেলাটি তখন তার নাগালের বাইরে। ঈশান বসে হাঁপাচ্ছিল। পাশে জয়াও আধমরা হয়ে বসে রইল। একটু পর আস্তে আস্তে বলল, ভাবি, আমরা ফিরবো কি করে? জানি না, দেখি মিতির মশাইকে আওয়াজ লাগাই, একটু দাঁড়াই আগে। এই বলে সে পাশের দেওয়াল ধরে উঠে দাঁড়ালো। খানিকটা পিছিয়ে গিয়ে জোরে বলতে যাবে, এমন সময় মনে হলো তার পাও যেন একটি বাজার প্রেস করেছে। ঘরটি ঈষৎ কেঁপে উঠল। তারপর ঘটল এক অভাবনীয় ঘটনা। ওপর থেকে তীর তীর শব্দে নেমে এলো একটি পাথরের ঝুলন্ত সেতু। একদম ওই কক্ষ থেকে এই দরজা অবধি পাথরেরই শিকল দিয়ে ঝুলছে সেতুটি। তিনজনেরই এতক্ষণের ক্লান্তি, ভয়, উদ্বেগের মেঘ কেটে গিয়ে যেন আনন্দের ঢেউ বয়ে গেল। জয়া আর ঈশান সেতুর ওপর হেঁটে গিয়ে পৌঁছালো প্রত্যুষের কাছে। খানিক সময় দাঁড়িয়ে থেকে তারা বেরিয়ে এলো জঙ্গল বাড়ি থেকে। আবার শীতের স্পর্শ, আবার ঝিঝির ডাক এবং আসন্ন পূর্ণমাসী চন্দ্রের রজতাভ হাসি যেন ওদের অভ্যর্থনা জানাচ্ছে। বাইরে এসে না দাঁড়িয়ে ওরা সোজা বাড়ির পথ ধরল। হাঁটতে হাঁটতে প্রত্যুষ বলল, বাড়িতে হয়তো খবর হয়ে গেছে এর মধ্যেই। মনে হয় না, রাত এখনো
যুবতী, সবাই ঘুমে কাতর, তার উপর শীতের রাত। সে তো বুঝলাম, কিন্তু যদি... এত ভয় পাচ্ছেন কেন মশাই? বেশি হলে কি বলবে? আমাদের বের করে দেবে, তাই তো? দিলে দিক, হরি মন্দিরে একটা রাত কেটে যাবে। প্রত্যুষ লজ্জা পেয়ে আর কিচ্ছু বলতে সাহস পেল না। এবার তিনজনই হাঁটছে নীরবে। আপাতত এখন ঘরে পৌঁছানোটাই বড় লক্ষ্য। তবে প্রত্যুষের আশঙ্কা ফলল না। কেউ ঘুম থেকে জাগেনি। চুপি চুপি তালা খুলে ওরা ঢুকে পড়ল ঘরে। ঈশান তালা বন্ধ করে চাবি নিঃশব্দে ঝুলিয়ে দিল হ্যাঙ্গারে। তারপর কাঠের পাল্লা লাগিয়ে দরজা বন্ধ করে দিল। পরদিন বেশ বেলা করে ঘুম ভাঙল ওদের। শীতও পড়েছিল ভালোই, তাই আর কেউ কিছু সন্দেহ করছে বলে মনে হয় না। হাত মুখ ধুয়ে জয়া নিজের আর ঈশানের চা নিয়ে গেল ঈশানের ঘরে। ঈশান জানালো আজ কিছু খাবে না সে, আজই শেষ কাজ। দেহ মনে সম্পূর্ণ শুদ্ধ ও সংযত থাকতে চায়। একটু পরে প্রত্যুষও এলো। ঈশানের হাতে সেই খাতাটা। সে বলতে শুরু করে, ত্রিবিক্রমের বাড়িতে ঢুকেই আমরা প্রথমত একটা হল ঘরের মতো কক্ষ পেয়েছিলাম, যার ডান দিকের দরজাটা খুলে আমাদের যাত্রা আরম্ভ হয়েছে। আমরা সেই দিক থেকে ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরে এখন বাম দরজা দিয়ে পুনরায় সেই হলে প্রত্যাবর্তন করতে যাচ্ছি। আর ওই হল ঘরেই প্রবেশের সূত্র, শেষ সূত্র। কিন্তু ত্রিবিক্রমের ইষ্টদেবীর বিগ্রহ পাওয়া যাবে কি সেই হল ঘরে? সম্ভবত নয়, কিন্তু তার কোনো সূত্র নেই। শেষ সূত্রে যা লেখা আছে তাতেই বোঝা যাচ্ছে আমরা দেবীর পরিচয়টাই শুধু পাবো। অত্র কক্ষে নিরীক্ষীয় সূর্য অস্তকালে দেখিবে অপূর্ব দৃশ্য পশ্চিম দেওয়ালে, পরিবে মীন রাশিতে যে গ্রহের ছায়া, তাহারই অধিষ্ঠাত্রী দেবী মহামায়া। ছড়াটা পড়েই জয়া উত্তেজনার আতিশয্যে বলে ওঠে, তার মানে কি আমরা কোনো মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছি? কে জানে, ভবানীর ভবে কত কিছুই তো হয়। সারাটা দিন উদ্বেগ আর উত্তেজনার মিশ্রণে কাটল জয়া ও প্রত্যুষের। যদিও বাড়ির সবার অজানা, তবুও ওদের চোখে মুখে উৎসাহের ছাপ স্পষ্ট। অথচ ঈশান ততটাই স্থির আর গম্ভীর। ঘর থেকে বেরও হয়নি সে আজ। বৈঠকখানার এক কোণে বসেছিল সে। দুপুরে খাবার সময় জয়া ডাকতে এলো তাকে। তখন শান্ত কণ্ঠে বলল, বললাম তো মা, কাজ শেষ করার আগে কিছু খাবো না। বেশ বাপি, সে না হয় হলো, কিন্তু এভাবে গ্যাট হয়ে বসে আছো যে, বাইরেও বেরোলে না? না মা, আমি একটা বিশেষ সাক্ষাৎকারে ব্যস্ত আছি। সাক্ষাৎকার? কার সাথে? নিজের সাথে মা, নিজের সাথে। তুই স্বামীজির ওই বাণীটা শুনিসনি? রোজ নিজের সাথে খানিকটা আলাপচারিতা করবে, নচেত তুমি একজন চমৎকার ব্যক্তিত্বের সাথে কথোপকথনের সুযোগ হারাবে। আজ নিজের সাথেই কথা বলছো? হতে পারিস তাই। মনের ভেতর একটা তুফান চলছে, বুঝলি? সে তো বটে। এত বড় রহস্যের সমাধান হবে, তমালগড়ের এত বছরের সাব মুক্তি ঘটবে। না মা, এখন মনে হচ্ছে সেসব কিছুই নয়। আড়ালে হয়তো আরো কিছু আমার জন্য অপেক্ষা করছে। মনে হচ্ছে আজ এমন কিছু ঘটতে চলেছে যা হয়তো আমার বুদ্ধিরও বাইরে। অত ভেবো না বাপি। তাহলে আমি খেতে যাচ্ছি। যাবি? না নিশ্চয়ই যাবি তো বটেই, যা। ঈশান কেমন উদ্ভ্রান্তের মতো বলল কথাগুলো। সে কিছু একটা ভাবছে, অথচ কথাগুলো যেন নিজের ইচ্ছায় বলছে না। অবশ্য জয়াকে জানিয়ে দিল যে বিকেল 4:30 সময় ওদের বেরোতে হবে। বিকেলে ওরা বেরিয়ে পড়েছে। হাতে মশাল এখনো জ্বালায়নি। প্রত্যুষ জিজ্ঞেস করল, মনে একটা খটকা থেকেই যাচ্ছে দাদা। কিরকম খটকা? না মানে, সূর্যাস্তের সময়টা আলোকিত হওয়ার কথা তো পূর্ব দিকের দেওয়ালে, অথচ খাতায় কিনা লেখা আছে পশ্চিম দেওয়াল। কোনো ভুল নেই তো? জায়গায় না গিয়ে কি করি বলুন তো? চলুন, গেলেই দেখা যাবে। ওরা যখন ত্রিবিক্রমের বাড়ির প্রাঙ্গণে উপস্থিত, তখন সূর্য অনেকটাই পশ্চিমে হেলে পড়েছে। বাতাসে হালকা শীতলতার স্পর্শ। উঠোন পেরিয়ে প্রথমেই সেই হলঘর, যার ডান কোণার দরজা দিয়ে ওদের যাত্রা আরম্ভ হয়েছিল। ঈশান বলল, আমাদের ঘুরে আজ এই পথেই ফিরতে হবে। সম্ভবত বাম দিকের কোণায় আছে গুপ্ত দরজা, বা মাঝখানেও হতে পারে। ওরা চলতে শুরু করে। একে একে সব ঘর পেরিয়ে পাথরের ঝুলন্ত সেতু অতিক্রম করে তারা অবশেষে নির্দিষ্ট কক্ষে পৌঁছালো। এখানেই মীন রাশির ওপর সূর্যাস্তের সময়
গ্রহের ছায়া পড়ার কথা। ঈশান বলল, রাশি চিহ্ন মানে জোডিয়াক সাইন, কোথায় আছে সেটা দেখতে হবে। আমাদের হাতের ডান দিকটাই পশ্চিম দেওয়াল, ওটাই দেখতে হবে। মশালের আলোয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। তিনজনেই দেখতে আরম্ভ করলো, কিন্তু এ কি, কোনো একরকম রাশি চিহ্নই তো নেই। খুব নিখুঁতভাবে দেখল তারা। প্রত্যুষ অসহিষ্ণু হয়ে বলল, দোষ কি সে কি, কোনো রাশির চিহ্ন নেই। মেষ মিথুন রাশি কোথাও কিচ্ছু নেই। আর এই বদ্ধ ঘরে সূর্যের আলো আসবে কোত্থেকে? ধুর। কিন্তু ঈশান নির্বাক। একটু পর ঘড়ি দেখল সে, সময় 5:27। চোখ বন্ধ করে যেন কিছুর অপেক্ষা করছে। ওর ভাবসাব দেখে প্রত্যুষ আর কিছু বলতে গিয়েও বলল না। জয়াও অবাক হয়ে চেয়ে রইল ওর পানে। মিনিট 5 পরই হঠাৎ কক্ষের আধার পাতলা হতে আরম্ভ করলো। এতক্ষণে প্রত্যুষ খেয়াল করলো পশ্চিম দেওয়ালের ওপরে অনেকটা সূর্যমুখী ফুলের মতো নকশা কাটা গর্ত। সেখান দিয়ে বাইরের অস্তগামী সূর্যের লাল আলো ঘরে ঢুকছে। খানিক বাদে আরও বুঝল, পূর্ব দিকে দেওয়ালে কৌণিকভাবে বসানো আছে আয়নার আয়তকার ফলক। একটু পরই সেই আয়নাতে আলো প্রতিফলিত হলো, আর গেরুয়া রঙের স্নিগ্ধ সবিতার আলোয় আলোকিত হয়ে উঠল পশ্চিমের দেওয়াল। সাগরতলের জীবনের ছবি আঁকা সেখানে, জলে নিমগ্ন কত জলচারী জীব। এতক্ষণে ঈশান মুখ খুলল। মশাই, মীন রাশি মানে কি শুধুই দ্বাদশ রাশির একটি হয়? মাছের ঝাঁককেও কি মীন রাশি বলা যায় না? হ্যাঁ, তাই তো দেখছি। এই তো মীন রাশি, মাঠের ঝাঁক খোদাই করা আছে। সব তো বুঝলাম, কিন্তু গ্রহ কোথায়? তার ছায়াই বা কোথায়? ঈশান খানিকটা সময় চুপ করে রইল, আবার চোখ বন্ধ করে। একটু পর আবার চোখ খুলল, পরম তৃপ্তি তার চেহারায়। জয়া আবার অধৈর্য হয়ে বলল, কোথায় গ্রহ? মা, তুই কখনো নবগ্রহের মন্দিরে গেছিস? সে তো বহুবার। দেওয়ালে আলোর সাথে আর কিছু নেই? আছে তো, তুমি আয়না ফলকের সামনে দাঁড়িয়েছো বলে তোমার ছায়া পড়েছে মাছগুলোর উপর। বি স্পেসিফিক। আমার ছায়া বলতে? তোমার মাথার ছায়াই পড়েছে শুধু, কারণ আলোটা আসছে ওপর থেকে প্রতিফলিত হয়ে। নবগ্রহের মন্দিরে গেছিস না? হ্যাঁ, কিন্তু কেন বলো তো? তবে এবার বল, কোন গ্রহের ছায়া পড়লো? দাঁড়াও মনে করি। আরে হ্যাঁ, নবগ্রহের মূর্তিতে একজনই আছে যার শুধু মাথাই আছে, শরীর নেই। সে হলো রাহু। একদম, একদমই তাই। এই ছায়া রাহুর ছায়া। কিন্তু রাহু নামে সৌরজগতের কোনো গ্রহ নেই নেই নেই। পৃথিবীর ছায়াই হচ্ছে রাহু, আর রাহুর অধিষ্ঠাত্রী আর কেউ নন, পঞ্চম মহাবিদ্যা প্রচণ্ড চণ্ডিকা ছিন্নমস্তা। ছিন্নমস্তা? হ্যাঁ হ্যাঁ, ছিন্নমস্তা, ছিন্নমস্তা। ঈশানের ভৈরব অট্টহাসিতে সমগ্র বাড়িটা কেঁপে উঠল যেন। দক্ষিণ দিকের পাথুরে দরজা মুহূর্তেই খুলে গেল। জয়া আর প্রত্যুষ দ্রুত সেদিকে দৌড়ালো। হ্যাঁ, আবার সেই হল ঘরেই এসে পড়েছে তারা। ঈশান ধীর পায়ে ওদের অনুসরণ করে সেদিকে এলো। সূর্যাস্ত হয়ে গেছে, চারিদিকে জমাট আঁধার। হয়তো এখনো পূর্ণিমার চাঁদ পূর্ণ হাস্যে বিকশিত হয়নি। আবার হল ঘরে এসেই চোখে নতুন জিনিস নজরে পড়ল। ওরা যাত্রা আরম্ভ করেছিল ডান কোণার দরজা দিয়ে, বেরিয়ে এলো বামের দরজা দিয়ে। মধ্যবর্তী স্থানে এতদিন কিছুই ছিল না। আজ একটা আয়না মতন কিছু চোখে পড়ল, অনেকটা আলমারির আয়নার মতো, লম্বাটে আয়তকার, উচ্চতা কম হলেও 8 থেকে 10 ফিট তো হবেই। এটি যে আয়না সেটি বোঝা গেল, কারণ ওর মধ্যে বিপরীত দিকের সদর দরজা, যেটি দিয়ে কিনা এই বাড়িতে প্রবেশ করা হয় উঠোন পেরিয়ে, সেই দরজা আর তার পেছনের উঠোনের একাংশ দেখা যাচ্ছে, যেমনটা সাধারণ আয়নায় চোখে পড়ে। জয়া ভালো করে দেখার জন্য আয়নাটির সামনে দাঁড়ালো, আর তাতে যা দেখল তাতে রীতিমতো শিউরে উঠল সে। আয়নাতে তার প্রতিবিম্ব নেই, নেই মানে নেই, অথচ তার পেছনে যেমন দরজা তার পেছনে উঠোন সব দেখা যাচ্ছে, এমনকি 3টি মশালের আলোয় আংশিক উদ্ভাসিত কারুকাজ।
যেগুলো ঠিক সদর দরজার উপরে অঙ্কিত, সেসবও চোখে পড়ছে। জয়া ভীত বিহ্বল চোখে চাইল ঈশানের দিকে। আস্তে আস্তে শুধু বলল, এই কেমন আয়না গো, আমাকে তো দেখা যাচ্ছে না। এটি শুনে প্রত্যুষও গিয়ে দাঁড়ালো আয়নার সামনে। তারও একই অভিজ্ঞতা। হঠাৎ তার মনে হলো আয়নার পেছনে আসলে অন্য কোনো সমান্তরাল জগৎ লুকিয়ে নেই তো। এই কথা ঈশানকে বলতেই ঈশান এসে দাঁড়ালো আয়নার সামনে। কিন্তু এবার যেটি ঘটল সেটি আরও ভয়ানক। ঈশান দর্পণের সামনে দাঁড়াতেই একটি প্রতিবিম্ব ভেসে উঠল দর্পণ পৃষ্ঠে। ঈশানের মতোই প্রায় 6 ফিট লম্বা। ঈশানের অবস্থানেই দাঁড়িয়ে আছে। আলোক বিজ্ঞানের নিয়মে এটিও দর্পণ পৃষ্ঠ থেকে ততটা দূরে যতটা ঈশান দাঁড়িয়ে। বৈসাদৃশ্য কেবল তাদের পোশাকে। ঈশানের পরনে একটি কালো ট্রাউজার, ওপরের খাকি রঙের চাদর, আর প্রতিবিম্বটির পরিধানে রক্তবস্ত্র, গায়ে জড়ানো টকটকে লাল চাদর। আর ঈশানের সঙ্গে তার পার্থক্য হল মস্তকে। ঈশানের ঘাড়ের ওপর মাথাটা তো আছে, কিন্তু ওই প্রতিবিম্বটির তা নেই। ঈশান শটান দাঁড়িয়ে রইল। সেও ভয় পেয়েছে, তবে সাহস হারায়নি। আয়নার ভেতর থেকে একটা অদ্ভুত কণ্ঠে আওয়াজ এলো, খানিকটা অস্পষ্ট কিন্তু বেশ ভারী ও জড়ানো কণ্ঠস্বরে কথা বলছে মুণ্ডবিহীন মূর্তিটা। দাঁড়াও, কে তুমি? কি চাই তোমার? আমি এসেছি ত্রিবিক্রমের আরাধ্যা ইষ্টদেবীর বিগ্রহ দর্শন করতে। মূর্খ, তুমি একটা মূর্খ। চলে যাও, চলে যাও এখান থেকে। এখানে তোমার প্রবেশ অসম্ভব। চলে যাও এখান থেকে। না, আমি এত দূরে এসে ফিরে যেতে পারি না। মূর্খ, এই স্থান কেবলমাত্র কবন্ধগণের জন্য। কবন্ধ চেনো তো? হ্যাঁ, এই আমার মতো মস্তকহীন অবয়ব। তোমার তো চক্ষু, কর্ণ, নাসিকা সমেত সম্পূর্ণ মস্তক আছে। কিন্তু আমি সমস্ত সূত্র সমাধান করেছি এখানে আসার জন্য। আপনি আমাকে এভাবে ফেরাতে পারেন না। আমি কি পারি আর না পারি সে বলার তুমি কে? হ্যাঁ, প্রমাণ করো যে তুমিও কবন্ধ, অথবা আমি কবন্ধ নই। তবেই একমাত্র প্রবেশাধিকার মিলবে। আমি তো কবন্ধই। আগে যা দেখতে পেতাম, শুনতে পেতাম, আস্বাদ করতাম, ওসব কিছুই হয় না। আর আপনি কবন্ধ? বিশ্বাস করি না। লিপি সব দেখছেন, কানে শুনছেন, কথাও বলছেন, সবই তো করছেন। তবে আপনি চক্ষু কর্ণহীন কি করে হন? নিন, একটা যুক্তি বেছে নিন। জয়া আর প্রত্যুষ স্পষ্টতই দেখল ঈশানের মুখ, চোখ, বাচনভঙ্গি সবই অদ্ভুতভাবে পাল্টে গেছে। সে যেন নতুন মানুষ। আয়নার ভেতর কবন্ধ তার ভয়ানক ও অদ্ভুত অট্টহাসে পুরো ঘর ভরিয়ে তুলল। তারপর গম্ভীর স্বরে বলল, এসো, এসো তবে। এইটা তোমার স্থান। তারপরই তীব্র শব্দে আয়নাটি চুরমার হয়ে ভেঙে গেল। কাঁচের টুকরো ছড়িয়ে পড়ল চারপাশে। সেই সাথে ঈশানের মুখে চূড়ান্ত ভাবান্তর লক্ষ্য করল জয়া আর প্রত্যুষ। ওর চোখ জোড়া টকটকে লাল হয়ে উঠেছে।
দৃষ্টি সম্মোহিতের মতো নিশ্চল। আয়না ভেঙে যতই চোখে পড়ল, সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। ওই সিঁড়ি বেয়েই মন্ত্রমুগ্ধের মতো নামতে আরম্ভ করল ঈশান, হাতে মশাল। আয়না ভেঙে কাঁচের টুকরো ছড়িয়ে আছে সিঁড়ির প্রথম কয়েকটি অবনমিত ধাপে। জয়া আর প্রত্যুষের পায়ে ভারী জুতো, কিন্তু ঈশানের পা খালি, হয়তো কাঁচ বিঁধে রক্তও পড়ছে। কিছু দূর যেতেই সিঁড়ির আরও নিচে আলো দেখা যাচ্ছে, আর খানিক বাদেই প্রবাহমান জলের শব্দ। বেশ কয়েক ধাপ নেমেই সম্পূর্ণ দৃশ্যের জবনিকা উঠে গেল চোখের সামনে থেকে। একটি বিশাল গুহার মতো জায়গা। পূর্ব ও পশ্চিম দুই দিক থেকে দুটো পাথরের ফাটল থেকে নেমে এসেছে জলের ধারা। প্রবাহিত হয়ে এসে মিলিত হয়েছে একটি বড় ডিম্বাকার অমসৃণ শিলার ওপর। সেই শিলা বেয়ে মিলিত জলধারা নেমে এসেছে, আর সেই শিলার সামনেই একটি গর্তকুণ্ডের মতো ছোট জলধারের রূপ নিয়েছে। কুণ্ড উপচে জল ছড়িয়ে পড়েছে চারপাশে, তারপর আবার হারিয়ে গেছে ভূগর্ভে। আরও অবাক করার বিষয়, সেই কুণ্ডে জ্বলছে আগুন, বারবাগ্নি। জয়া এরকম অগ্নি দেখেছিল সীতাকুণ্ডের বারব কুণ্ডে। জলের ওপর জ্বলন্ত অগ্নিশিখা, তারই উজ্জ্বল আলোয় আলোকিত পুরো গুহার মতো ঘরটি। আর শিখা থেকে নির্গত অপার্থিব শব্দ ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে পুরো গুহাটাকে যেন পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। আরও একটি জিনিস চোখে পড়ল জয়ার। কুণ্ডের খানিকটা আগে একটি চ্যাপ্টা ও প্রায় সমতল পাথর আছে, যার ওপর গোল করে রাখা 5টি করটি। একটি মানুষের, একটি বানরের, একটি হাতির, একটি পেঁচার ও একটি সাপের। হ্যাঁ, এই জিনিস জয়ার চেনা, পঞ্চমুণ্ডির আসন। ঈশান বলেছিল তাকে। আর মিলিত জলধারা দেখে জয়ার মনে পড়ল তার বাপি মানে ঈশান তাকে রাজরাপ্পা ছিন্নমস্তা মন্দিরের কথা বলেছিল, যেখানে দামোদর ও ভৈরবী নদীর সঙ্গমস্থলে যে ভূখণ্ড, তারই ওপর ছিন্নমস্তার মন্দির। তবে কি এই ডিম্বাকার শিলাটি দেবীর অধিষ্ঠান বেদী? এদিকে প্রত্যুষ ভাবছে অন্য কথা। বারবকুণ্ড সেও দেখেছে। তবে কি এখানে গ্যাস আছে? আর সেই দুটো জলধারা কিভাবে সৃষ্টি হলো? এমন ইন্টারনাল ওয়াটারফল সে এর আগে দেখেছে বা শুনেছে বলে তো মনে করতে পারল না। সম্ভবত এই জলগুলো ভূগর্ভে গিয়ে এই মায়া মন্দিরের পেছনে কোনো ঝর্ণা সৃষ্টি করেছে। ঈশান প্রথমে এসে দাঁড়ালো কুণ্ডের সামনে। কিছুক্ষণ দাঁড়ানোর পর এই প্রবল শীতের রাতেও ডুব দিল প্রবাহমান জলে, কিন্তু শীতার্থের বিকার তার অঙ্গভঙ্গিতে দেখা গেল না। তারপর দুজনকে হতবাক করে সে হাত ঢুকিয়ে দিল আগুন জ্বলা সে কুণ্ডের ভেতর। মুহূর্তেই তুলে আনলো রক্তের মতো কালচে লাল রঙের একটি প্রস্তর ফলকে খোদাই করা মূর্তি। বারবাগ্নির উজ্জ্বল আলোয় দেখা গেল ফলকের মধ্যস্থলে দ্বিভুজা দিগম্বরী দেবী মূর্তি। ডান হাতে খড়গ, বাম হাতে নিজ মুণ্ডধারিণী। নিজেই নিজ রক্ত পান করছেন। পাশে 2 সখী পান করছেন আরও 2 ধারা। এই বারবাগ্নির আলোয় আরও জীবন্ত ও ভয়ানক হয়ে উঠেছে যেন। ঈশান ভুলুণ্ঠিত হয়ে জলের মধ্যেই প্রণাম করল দেবীর উদ্দেশ্যে। তারপর সেই ডিম্বাকার শিলার ওপর মন্ত্র আওড়াতে আওড়াতে বসালো সেই শিলামূর্তি। আবার প্রবাহমান জলে লুটিয়ে প্রণাম করল সে। তারপর সোজা গিয়ে বসল পঞ্চমুণ্ডির আসনে। মুখ দিয়ে বেরোতে লাগলো দুর্বোধ্য মন্ত্র। এই প্রথম জয়া আর প্রত্যুষ কোনো মন্ত্রোচ্চারণ শুনে ভয় পেল। তবে তাদের ভয় পাওয়ার আরেকটু বাকি ছিল। যে গুহায় তারা 3 জন বাদে আর কেউ ছিল না, হঠাৎই পূর্ণ হয়ে গেল অসংখ্য মানুষে। ছেলে, বুড়ো, খুঁকি, বুড়ি এসে পূর্ণ করে ফেলল জায়গাটি, যেন তীর্থ করতে এসেছে। একে একে সবাই স্নান করার মতো ডুব দিচ্ছে ওই কুণ্ডে আর মিলিয়ে যাচ্ছে। এভাবে মিনিট 3 মধ্যে আবার খালি হয়ে গেল পুরো গুহা। ওরা কি তবে তারা, যাদের নিশির ডাক ডেকে এনেছিল এই তমাল করে? জয়া আর প্রত্যুষ পাথরের মতো দাঁড়িয়ে দেখছিল সব। হঠাৎ ঈশানের মন্ত্রের সুর বদলে গেল, আরও ভয়ানক। শুনেই হাড় হিম হয়ে আসছিল বাকি দুজনের। এবার আর মানুষ নয়, বিকট দর্শন সব মূর্তি এসে ভিড় করল।
কারোর গলা কাটা, কারোর একটি চোখ উপড়ানো, কেউ আসছে হলিউড মুভির জম্বির মতো, কেউ আসছে হামাগুড়ি দিয়ে, কেউ বা নামছে দেয়াল বেয়ে গিরগিটির মতো। জয়া ভয়ে কাঁপছে। প্রত্যুষ হতবিহ্বল চোখে দেখছে এসব অপার্থিব কাণ্ড কারখানা। অবশ্য ওদের দুজনের দিকে কারোর আগ্রহ ছিল না। একে একে সবগুলোই ধীরে ধীরে দেবী মূর্তির গায়ে লীন হয়ে গেল, তাও মিনিট তিনেকের মধ্যে। একটু পরই ঈশান কুণ্ডের পাশে প্রবাহিত জলের তলা থেকে বের করে আনলো একটি দুধ সাদা শঙ্খ। তারপর সশব্দে শঙ্খনাদ করল 3 বার। পুরো বাড়ি কেঁপে উঠল সেই নাদে। তারপর ভৈরব নাদে চিৎকার করে উঠল, জয় প্রচণ্ড চণ্ডীকে, জয় ছিন্নমস্তকে, জয় মা, জয় মা, জয় মা। তারপরই জ্ঞান হারিয়ে পড়ে গেল ঈশান। প্রত্যুষ আর জয়া এতক্ষণের অসারতা কাটিয়ে ছুটে গেল ওর কাছে। অবশ্য একটু পরেই জ্ঞান ফিরল তার। তবে মনে হলো সে যেন উদ্ভ্রান্ত, যেন কোনো অমীমাংসিত প্রশ্ন তাকে খোঁচাচ্ছে, বিরক্ত করছে। কাঁপতে কাঁপতে ওদের হাতে ভর দিয়ে উঠে এলো সে। এখন আর কোনো অস্বাভাবিক নিস্তব্ধতা নেই ঘরে। ঝিঝির শব্দ ঢুকছে ঘরের ভেতর। উঠোনে এসেই চাঁদের আলোয় স্নাত হলো ওরা। প্রত্যুষ ওর নিজের ভারী সোয়েটারটা খুলে ঈশানের গায়ে পরিয়ে দেয়। তমালগড়ের অভিশাপ হয়তো ঘুচল এতদিনে। ঘরে ফেরার পর ঈশানের অবস্থা দেখে জেরা আরম্ভ হলো। প্রত্যুষ আর জয়া কিছু কিছু বলল বটে, তবে ঈশানের শরীর তখন বিছানা খুঁজছে। পোশাক বদলে শটান শুয়ে পড়ল সে। এখন ভাবার অনেক কিছু থাকলেও তার মন কষ্ট করে ভাবতে চায় না। ঘুম দরকার, খুব গাঢ় ঘুম। কিছু বলার ছিল। আমি সকালে আপনার সাথেই দেখা করতে যেতাম। সে এখন নিষ্প্রয়োজন। শোনো বাবা, তোমাকে একটি বিষয় জানিয়ে যাই, তোমার জানা দরকার। হ্যাঁ বলুন। ত্রিবিক্রম মশাইয়ের ব্যাপারে একটি তথ্য তোমায় বলা হয়নি। ত্রিবিক্রম মশাইয়ের নিকট একটি মন্ত্রপুত আয়না ছিল। ব্যতিক্রম ছিল আয়নাটি। ওর মধ্যে কোনো প্রাণী বা মানুষের প্রতিবিম্ব দেখা যেত না। ওটির সামনে কেউ দাঁড়ালেও সে তার প্রতিবিম্ব খুঁজে পাবে না। কেবল ত্রিবিক্রম মশাই দাঁড়ালেই ফুটে উঠত মা ছিন্নমস্তার ভৈরব কবন্তদেবের প্রতিকৃতি। ত্রিবিক্রম মশাই মূলত ওই দর্পণ তৈরি করেছিলেন কবন্ত ভৈরবের সঙ্গে যোগাযোগের জন্য। আর হ্যাঁ, ত্রিবিক্রমজির সাধন গুহায় যে পঞ্চমুণ্ডির আসন আছে, তাতে একমাত্র ত্রিবিক্রমই বসতে পারেন, আর কেউ না। মনে রেখো, ত্রিবিক্রম রায় চৌধুরী ছাড়া আর কারো পক্ষে এ দুটো সম্ভব নয়। এ কথা বলেই যেন মিলিয়ে গেলেন পূজারী মশাই। তখনই ঘুম ভেঙে উঠে বসে ঈশান। স্বপ্ন ছিল এটি। কিন্তু একদম প্রথম প্রহরেই সংবাদ এলো হরিমন্দিরের বৃদ্ধ পূজারী ভোর রাতেই মারা গেছেন। ঈশান বুঝল এটি স্বপ্ন মাত্র ছিল না, পূজারীর কিছু বলার ছিল। তাই সূক্ষ্মদেহে এসেই কি বলে গেলেন? ঈশান কি তবে সেই ত্রিবিক্রম? আগের জন্মে কি ত্রিবিক্রম ছিল সে, নাকি ত্রিবিক্রমের প্রেত তার শরীরে আশ্রয় করেছিল? ভীষণ একটা জট লেগে গেল ঈশানের মাথায়। বেলা 11টার সময় চিতায় বৃদ্ধ পূজারীর দেহ অগ্নিতে সমর্পণ করা হলো গ্রামবাসীর উপস্থিতিতে। শ্মশানেও আলোচ্য বিষয় ছিল তমালগড়। সবাইকে শুদ্ধ তান্ত্রিক সাধক দ্বারা মন্দিরের নিত্য পূজা আরম্ভের পরামর্শ দেয় ঈশান। গ্রামবাসীও বলে তারা শীঘ্রই ব্যবস্থা নেবে। দুপুরে দুটো খেয়ে নিয়ে বিছানায় গা এলিয়ে দিল ঈশান। আজ নাকি পৌষের প্রথম দিন, কাজেই আজ যাওয়া যাবে না। ঈশান ভাবল, আমি ত্রিবিক্রম নাকি তার বর্ষ, কে জানে। এই প্রশ্নের কোনো সমাধান নেই। থাক, এটা রহস্যই থাক। এরকম ভেবে নিজের ভাবনার বোঝা হালকা করে শীতের ভাত ঘুম দেওয়ার চেষ্টা করতে থাকে ঈশান।
আবছা ঘুমে হঠাৎ শুনতে পায় কানের কাছে ফিস ফিস করে কথা বলছে এক রহস্যময় নারী। সমাধান আছে, তোকে বেরও করতে হবে, তোর জন্য ডাক পাঠালাম। আয়, আমার কাছে আয়, তোকে আসতেই হবে। কথাগুলো শুনেই ধর্মড়িয়ে উঠে বসে ঈশান। আশেপাশে কেউ নেই, কেউ দুষ্টুমি করে লুকিয়ে থাকার জায়গাও তো নেই এখানে। তবে কে ডাক দিল তাকে? কে ডাকছে তাকে? কে? তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের গল্পটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার আত্মীয়, পরিবার, পরিজন এবং বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই আমাদের গল্পটিকে এবং তার সাথে আমাদের চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। আজকের গল্পে